অরাজনৈতিক। গভীর নিদ্রার পর জেগে উঠে পথে বেরিয়ে দেখি সমস্ত যেন কেমন অচেনা। একজনের সঙ্গে দেখা হলো, আমি কি তাকে চিনি? নাম জিজ্ঞেস করলাম, বলল তার নাম মানুষ। আমাকে সে কি চেনে? জানালো আমি তার পরিচিত, আমার নাম সে জানে, মানুষ। যে পথ দিয়ে হাঁটছিলাম, কিছুক্ষণ পরে এক পথচারীকে জিজ্ঞেস করলাম সে পথের নাম। সে বলল মানুষের পথ। আমার ডান পাশের বাড়ির দরজায় গিয়ে জানতে চাইলাম এ কার বাড়ি? উত্তর এলো মানুষের বাড়ি। আর উল্টো দিকের বাড়িটা, সেটাও মানুষের বাড়ি। সামনে একটা বিশ্ববিদ্যালয়ের খোলা দ্বার, লেখা মানবতা বিশ্ববিদ্যালয়। ছেলেমেয়েরা ঢুকছে বেরোচ্ছে। আমি তাদের কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম। তারা সবাই বলল তাদের নাম ভালোবাসা। আমার পায়ের নিচের মাটি কাঁপতে লাগলো, আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আমি কতদিন ঘুমিয়েছি, কত মাস, কত বছর, নাকি যুগের পরে যুগ? আমি প্রহরীবিহীন উপাচার্যের ঘরে ঢুকে তাকে একটি প্রশ্নই জিজ্ঞেস করলাম, কেমন করে এমন হলো? উত্তর এলো, কারণ একটাই, পৃথিবী থেকে এখন রাজনীতি উঠে গেছে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে, হাই নিউজ নিবেদিত। আমি কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত। বন্ধু, আজ সারা পৃথিবীর প্রায় 280টা দেশের মধ্যে এক বড় গণতন্ত্রের দেশ হচ্ছে ভারতবর্ষ। আজ ভারতবর্ষের 69তম প্রজাতন্ত্র দিবস পালনে তামাম ভারতবাসী এবং প্রবাসী ভারতবাসী আজ আমোদে আনন্দে মাতোয়ারা। আর এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আর এই সংবাদ মাধ্যমের ব্রডকাস্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এই চারটি স্তম্ভ। আর ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং ব্রডকাস্টিংয়ে যে ব্যক্তিত্ব সারা বাংলা, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে তার কর্মকাণ্ড আপনাদের সকলের সামনে তুলে ধরেছেন, আজ আমাদের মধ্যে আমরা সেই ব্যক্তিত্বকে এনে হাজির করিয়েছি। আসুন, যার কবিতার স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ। একদম পঙ্কজ সাহা। সুব্রত, আমি প্রথমেই তোমাকে আমার শুভকামনা ধন্যবাদ জানাই এবং হাই নিউজ চ্যানেলের সবাইকে আজকে 26শে জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস, আজকের এই দিনের জন্য ভারতবাসী হিসেবে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভকামনা এবং ভালোবাসা জানাই। এবং সেই সঙ্গে সকল অমর শহীদ আত্মার শান্তি কামনা। নিশ্চয়ই। এবং আজকে ভোরবেলায় আমাদের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী পরলোকে গমন করেছেন, তার আত্মার শান্তি কামনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানের একদম মূল পর্বে চলে যাব। আমরা একদম পঙ্কজদার আলো এবং অন্ধকার দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। যদিও আপনারা অনেকটাই পঙ্কজদা সম্পর্কে আপনারা সচেতন, তবু পঙ্কজদা আপনার একদম যদি আপনার জন্ম কোথায়? সেটা শুনলে একটু অবাক হবে। আমি কিন্তু জন্মেছি যেখানে, সেই অংশটা এখন বাংলাদেশের মধ্যে। আচ্ছা, বাংলাদেশে কোথায়? এখন সেই জায়গাটার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। আচ্ছা, সেটা হচ্ছে আমের জন্য খুব বিখ্যাত। এবং ওই এখন ওটা আলাদা একটা জেলা এবং ওটা জেলা সদর। আচ্ছা, যখন দেশ ভাগ হলো তখন 1947 সালে ওটা ছিল রাজশাহী জেলার অন্তর্ভুক্ত। তার আগে কিন্তু ওটা ছিল মালদা জেলার অন্তর্ভুক্ত। তারপরে যখন দেশ ভাগ হলো ওটা চলে গেল রাজশাহীতে এবং ওটা একটা বড় শহর, খুব সংস্কৃতি সম্পন্ন শহর এবং শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে। যাই হোক, ওটা এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর। আচ্ছা, ওখানে আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম সীতানাথ সাহা। তারা 3 ভাই, খুব বিখ্যাত ছিলেন ওখানে। পশুপতি সাহা,
গোপীনাথ সাহা। ওখানে আমি গিয়েছিলাম যখন জাতীয় কবিতা উৎসবে ঢাকাতে, তখন আমি দেখতে গিয়েছিলাম আমার জন্মস্থান। হ্যাঁ, এবং ওখানকার লোকে আমাকে খুবই ভালোবাসেন এবং ওরা জানেন যে আমি ওইখানকার ভূমিপুত্র। তা তারা আমার সঙ্গে অনেক যোগাযোগ। বাবার নামটা যদি বলেন। বাবার নাম মনীন্দ্রনাথ সাহা, মায়ের নাম ইলা সাহা। আচ্ছা। বাবা প্রয়াত হয়েছেন, কিন্তু বাবা পড়াশোনা করেছেন তৎকালীন রাজশাহী কলেজ, এখন তো ওটা বিশ্ববিদ্যালয় হয়েছে। খুব ভালো ছাত্র ছিলেন, উনি ফিজিক্সের ছাত্র ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন, এবং উনি ছাত্র হিসেবে খুব উজ্জ্বল ছিলেন, ফিজিক্সের ছাত্র ছিলেন, খুব ভালো রেজাল্ট। মায়ের নাম ইলা সাহা। মা আছেন, অনেক বয়স হয়েছে, কিন্তু খুবই আনন্দের যে মাকে আমরা এখনো পাচ্ছি। আচ্ছা, বাহ বাহ। তো পঙ্কজ দা, আপনার ছোটবেলায় আপনি পড়াশোনাটা কোথায় করেছেন? সেটা বলতে গিয়ে তোমাকে আরেকটা, যেটা তুমি জিজ্ঞেস করেছিলে, বাংলাদেশের সঙ্গে আমার তো জন্মসূত্রে যে একটা যোগাযোগ সম্পর্ক, পরে আবার মুক্তিযুদ্ধের সময় আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধেতে নানানভাবে জড়িয়ে পড়েছিলাম। আচ্ছা। এবং সেই জন্য বাংলাদেশ সরকার আমাকে পরে মুক্তিযুদ্ধ সম্মাননা, ওরা যেটাকে বলেন, যেটাকে তুমি বলতে পারো যে মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে ওরা যে পুরস্কার এবং সম্মান, সেটা আমাকে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ওইগুলো তো আপনার আসবোই, মানে এগুলো তো সব মূল্যবান কথা। আমি তো আপনার ছোটবেলার কথা জিজ্ঞেস করছি, বাংলাদেশের কথাটা খুব মনে পড়ে। তবে আমি বড় হয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে। আমার বাবা যেহেতু সরকারি অফিসার ছিলেন এবং নানান জায়গায় বদলি হতেন, তার ফলে আমি যদিও একটু বড় হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। কোন দপ্তরে উনি ছিলেন? উনি ছিলেন মূলত খাদ্য দপ্তরে। ও আচ্ছা। তারপরে উনি যেহেতু নানান জায়গায় বদলি হতেন, সেই জন্য আমি কিন্তু মফস্বল বাংলাকে ভালো করে দেখেছি। আচ্ছা, একদম। এটা না, আমি কখনো বলবো না যে ধান কাঠের কাঠ হয়, বুঝছো তো। আমি যেহেতু গ্রামের ছোটবেলাতে কাটিয়েছি, এবং গ্রাম মফস্বল শহর, যেমন ধর আমি বাঁকুড়া জেলা স্কুল আমার প্রথম বড় স্কুল, তার আগে আমি পাঠশালায় পড়েছি বাঁকুড়ায়। এবং পথের পাঁচালীর অপু যেমন পাঠশালায়। কোন জায়গায়? বাঁকুড়ার শহরে। শহরে বাবা তখন ওখানে ছিলেন। পরে বাবা ওখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হন এবং খুব জনপ্রিয় ছিলেন, নাটক করাতেন, নানান সাংস্কৃতিক কাজকর্ম। মানে একটা পারিবারিক যে একটা সাংস্কৃতিক ভিত্তি, সেটা কিন্তু নিশ্চয়ই বাবার তো খুবই প্রভাব আমার উপরে সাংঘাতিক। এবং আমার আরেক মেসোমশাই ছিলেন অমরনাথ সাহা, তিনি তোমার নানান গুণী ছিলেন, খুব ভালো আবৃত্তি করতেন। আপনারা ক ভাই বোন? আমরা 3 ভাই, আমাদের কোনো বোন নেই। ভাই, আমার ছোট ভাই সম্প্রতি প্রয়াত হয়েছে গত অক্টোবর মাসে। কি নাম ছিলেন? ওর নাম হচ্ছে স্বপন সাহা। আপনি কি বড়? আমি মাঝে। আমার দাদাও সরকারি অফিসার ছিলেন, অবসর নিয়েছে। ওর নাম অজিত সাহা। তো ওনারা কি বাঁকুড়ায় থেকে গেলেন? না, আমরা কেউ বাবার সঙ্গে সঙ্গে আমরা নানা জায়গায় চলে যেতাম। বাঁকুড়াতে জেলা স্কুল, যে বিখ্যাত স্কুল, যেখানে প্রত্যেক বছর স্থান পায়, হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি সেই স্কুল হচ্ছে আমার প্রথম বড় স্কুল, যেখানে আমি প্রথম পাঠশালাতে পড়েছি। অপু যেমন যেত না পাঠশালায়, ঠিক তেমনি স্লেট নিয়ে। আপনি এই যে পড়াশোনা শুরু করলেন, সাংস্কৃতিক যে চেতনার যে একটা বিভিন্ন দিক আছে, আপনার এই কবিতার দিকটা কিভাবে আপনার? সেটা তোমায় বলি, শুধু বাঁকুড়া না, অনেকগুলো জেলার সঙ্গে কিন্তু আমার নিবিড় যোগাযোগ। যেমন ধরো আমরা দিনাজপুরে ছিলাম, বালুরঘাটে, সেটা তখন খুবই ছোট ছিলাম। পরে মেদিনীপুরে ছিলাম, খড়গপুরে ছিলাম, মুর্শিদাবাদের লালগোলাতে একটা বিখ্যাত স্কুল আছে, লালগোলা একাডেমি। হ্যাঁ, সেখানে আমি 1 বছর পড়েছি। বাংলার মাটি, কলকাতাতে এসে আরেকটা খুব প্রাচীন স্কুলে আমি প্রথম পড়ি, সেটা হচ্ছে বরিশা হাই স্কুল। কালিদাস রায় ছিলেন শিক্ষক। তারপরে আমরা চলে আসি যাদবপুর অঞ্চলে, এবং তারপর থেকে যাদবপুরে এলাম তখন 1958 সাল। হ্যাঁ, 58 সাল। তারপরে যাদবপুর স্কুলে পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারপরে যাদবপুরের সঙ্গে আমার জীবন জড়িয়ে গেল। বন্ধু, একটা কথা বলি, যাদবপুরের কিন্তু একজন কৃতি ছাত্র যদি বলা যায়, তার নাম কিন্তু পঙ্কজ সাহা। পঙ্কজদার থেকে যাদবপুরের যে অনেক কর্মকাণ্ড আছে, সেগুলো আমরা অবশ্যই জানবো। কিন্তু তার আগে পঙ্কজদার তো বহু কবিতা, বহুমুখী প্রতিভা। একটা কবিতা আর একটা শুনবো পঙ্কজদা, যদি আপনি। তুমি কবিতার কথাটা যেটা জিজ্ঞেস করছিলে, সেটা কি তোমায় আগে বলবো নাকি? না, আমি কবিতার ব্যাপারে আসবো, আমি সিরিয়ালি পরপর তো আপনার সঙ্গে আসবো। তার মধ্যখানে আপনার সৃষ্টিকে তো জনসমুদ্রে তুলে ধরতে হবে। তাহলে তোমাকে বলবো কি করে কবিতার সূত্রে একদম আমার চলে আসা সেটা।
আচ্ছা, এইটা দেখো, আমরা জানি যে গাছ দেখতে পায় না, হ্যাঁ, কিন্তু গাছ যদি দেখতে পেত তাহলে কি দাঁড়াতো, আচ্ছা, সেই ভাবনা থেকে আমি যে বই থেকে তোমাকে কবিতাটা শোনাবো, এই বইটার নাম হচ্ছে বাংলা নদী পারাপার। আমরা ওইদিকে দেখাই একটু একটু, দেখাতে হ্যাঁ। পারেন। হ্যাঁ, বাংলা নদী পারাপার, এটি গত বছর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বইমেলাতে বাংলাদেশের একজন প্রকাশক নাজমুন নাহার তিনি এটি প্রকাশ করেছেন। একটা কবিতা শোনান। তার থেকেই প্রথম কবিতাটি তোমাকে শোনাই হুম, এবং দর্শকদের। কবিতাটার নাম হচ্ছে গাছেরা দেখছে। আচ্ছা, গাছেরা যদি দেখতো তাহলে কি হতো, আচ্ছা। এই ভাবনা থেকে লেখা। বন্ধু, গাছেদের অনুভূতি যখন ছন্দময় ধ্বনিতে, তখন সেটা কবিতা, এবং ওনার সেই অনুভূতি উনি সেটাকেই তুলে ধরছেন। আমি গাছেরা দেখছের পরে আমার একটা ছোট্ট কবিতাও পড়ে শোনাবো, সেটি আমার বলতে পারো যে আত্মপরিচয় নিয়ে লেখা। আচ্ছা, প্রথমে গাছেরা দেখছে। হ্যাঁ, গাছেদের পাতায় পাতায় চোখ ফুটে উঠেছে। তারা রোদ দেখছে, বৃষ্টি দেখছে, তারা দেখছে হাওয়ায় উড়ে যাচ্ছে সাদা কালো মেঘ। গাছের পাতারা দেখছে সবুজ টিয়ার ঝাঁক। গাছের সবুজের সঙ্গে তারা মিলিয়ে দেখছে টিয়াদের সবুজ। গাছের পাতাদের চোখে পড়ছে আলোর পা জড়িয়ে পড়ছে ছায়া, কারো মায়া, মায়ের চোখের জল, ছেলের হাতে কালের লাটাই। গাছেদের চোখে পড়ছে সারি সারি বাড়ি, জীবনের বাকি জীবন। দূর থেকে আসছে মানুষ, কাছে থেকে হারাচ্ছে মানুষের কায়া। জীবদেহের উপর আঁকা হচ্ছে সময়ের ক্ষত। গাছেরাই প্রথম দেখতে পাচ্ছে অন্য গাছ, ভালোবাসছে পাশের গাছের অন্য সবুজ। আবছা সবুজ, গাঢ় সবুজ। কোনো বাড়ির খোলা জানালা দিয়ে দেখছে নর এগিয়ে এসে আলিঙ্গন করছে নারীকে। এই গাছটি এগিয়ে যেতে চাইছে ও গাছের দিকে, ভালোবাসবে বলে, কিন্তু তাদের চলা মাটির গভীরে বন্দী। গাছেদের শেকড় থেকে দুঃখ পাতাদের চোখে অশ্রু হয়ে ঝরছে। মানুষের সমাজে উল্লাস, অনেক দিন খরার পরে আজ ঝরছে তাদের শরীরে আরামের ঝিরঝির। বন্ধু, মানে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে সাহিত্য, সঙ্গীত, এই দুটো তো মেন মাধ্যম। আর এই সাহিত্যের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটি কবিতা হচ্ছে একটি বড়, আমরা বলি শীর্ষ শিল্প, জানো। আমি মনে করি কবিতা হচ্ছে সমস্ত শিল্পের উপরে। একদম একদম। এবং যখন কোনো একটা জিনিস খুব ভালো লাগে, ধরো কোনো একটা গান বা কোনো একটা ছবি, তখন আমরা বলি যেন কবিতার মতো। মানে কবিতা হচ্ছে যেন সূক্ষ্মতম আত্মপ্রকাশ মানুষের। তো আমরা যেটা বলছিলাম, একটা ছোট্ট কবিতা শোনাই দর্শকদের। কবিতাটার নাম হচ্ছে কালাধারের স্বপ্ন। আচ্ছা। একবার আমাকে জল পান করতে দাও, আমার পরিচয় জিজ্ঞেস করো না। যাবার আগে আমাকে ছুঁয়ে যেতে দাও এই মন্দির, মসজিদ, গির্জা, সিনাগগ। একজন মানুষ নিষ্ক্রান্ত হচ্ছে দাগ কাটাকাটি এই পৃথিবী থেকে। কালাধারে তার স্বপ্ন রইল, অনাগত পৃথিবী একদিন সেই স্বপ্ন মেলে ধরবে। দেখুন, আমরা এখন মানে পঙ্কজদার আরো একটু জীবনের ভেতরে ঢুকবো। পঙ্কজদা, আপনি যাদবপুর ইউনিভার্সিটিতে কোন ইয়ারের ছাত্র ছিলেন বললেন? আমি, তুমি বললে সংক্ষেপে বললে 60-এর দশকের শেষ এবং 70 দশকের আগমন ঘটছে সেই সময়। তারপরে 70 দশকের যে নকশালবাড়ি আন্দোলন, সেটা তো আমার চোখের সামনে ঘটেছে। হ্যাঁ, কোন স্ট্রিম নিয়ে? আমি পড়েছি রাজনীতি বিজ্ঞান। আচ্ছা, বিষয়। কিন্তু একই সঙ্গে জানো সুব্রত, আমি সাহিত্যটা পড়বার সুযোগ পেয়েছিলাম বিশ্বভারতীর যে কোর্স, হ্যাঁ, ওদের যে MA কোর্সটা, সেটা রবীন্দ্রনাথই একটা চালু করে গিয়েছিলেন, যে শান্তিনিকেতনে না গিয়েও বাইরে থেকে যাতে সেটা পড়া যায়। আচ্ছা। যে জন্য কলকাতা, দিল্লি, বর্ধমান নানা জায়গায় ওটার জন্য সেন্টার হতো, কেন্দ্র, সেখানে পড়ানো হতো এবং পরীক্ষার প্রশ্নপত্র আসতো বিশ্বভারতী থেকে। আমরা সেখানে পরীক্ষা দিতাম। তো সেইভাবে আমি বাংলা ভাষা এবং বিশ্বভারতী মানে দূর শিক্ষার মাধ্যমে পড়েছি। আচ্ছা, এবারেতে আপনি এই প্রথম কবিতা কখন লিখলেন? পরে আমি তোমার লন্ডনে যখন ছিলাম তখন ওখানে ফিল্ম স্টাডিজ পড়েছি, লন্ডন বিশ্ববিদ্যালয়ে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গবেষণা করেছি। ডক্টর টম নসিটার ছিলেন আমার গবেষণার যিনি
শিক্ষক বলতে পারো বা গাইড। হ্যাঁ হ্যাঁ, তুমি কি জানতে চাইছো? আমি বলছি যে আপনি তো একাধারে আপনার শিক্ষা সম্পূর্ণ করছেন, আর সেই সঙ্গে আপনি এই যে লেখালেখি করা, কবিতা লেখা, এটা প্রথম কখন করলেন? খুব ভালো তুমি জিজ্ঞেস করেছো। লেখালেখিতে যে কখন শুরু হয়েছে, মানে খুব সচেতন ভাবে নয়, খুব ছোটবেলা থেকেই লিখতাম। হ্যাঁ, আচ্ছা। এবং যখন আমি স্কুলে ক্লাস 8-এ পড়ি, তখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী। আচ্ছা। সেই সময় আমার স্কুল থেকে আমার কবিতা পাঠিয়ে দেওয়া হয় একটা প্রতিযোগিতায়, এবং সেটা ছিল একটা আন্তঃস্কুল রবীন্দ্র জন্মশতবার্ষিকী কবিতা রচনা প্রতিযোগিতা। আর তুমি শুনলে খুব খুশি হবে, তার বিচারক ছিলেন 3 জন বিখ্যাত সাহিত্যিক। একজন হচ্ছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র, আর একজন কবি দীনেশ দাস। এই 3 জন বিচারক ছিলেন। দেখুন, একদম জীবনের প্রথম পদক্ষেপে যে ব্যক্তিত্ব তার লেখার মধ্যে দিয়ে প্রথম স্থান অধিকার করেছে, বুঝতে পারছেন? মানে ভাব তীব্রে বোঝা যাচ্ছে। তুমি জানো বলে আমি সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলাম। আর সেই প্রতিযোগিতায় যিনি সংগঠন করেছিলেন, যাকে আমরা অর্গানাইজ করা বলি, তিনি একজন বিখ্যাত ব্যক্তি। তিনি তখন ছাত্র নেতা, তার নাম প্রিয়রঞ্জন দাস। তিনি ছিলেন এই কমিটির সেক্রেটারি। সেজন্য তখন থেকেই তিনি আমাকে জানতেন এবং খুব স্নেহ করতেন। আচ্ছা। তো তারপরে আপনি ধরুন, তারপর থেকে ধরো, তখন তো এটা একটা স্বীকৃতি যে আমি অত নিচু ক্লাসে পড়ি, কিন্তু আন্তঃস্কুলে প্রথম পুরস্কার পেলাম। আমাদের স্কুলের যে পত্রিকা বেরোতো, সেটাও আমি সম্পাদক ছিলাম। পত্রিকার নাম হচ্ছে বিশান। হ্যাঁ, তো রবীন্দ্র জন্মশতবার্ষিকীর সময় যে সংখ্যা বেরিয়েছিল, আমি সেটা সম্পাদনা করি। তার নাম দেওয়া হয়েছিল উদয়াচল। এবং আমার শিক্ষক আদিত্য কুমার চট্টোপাধ্যায় মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এবং তিনি আমাদের সমস্ত করতেন, সাহিত্যের দিকে মূল শিক্ষাটা তিনি আমাদের দিতেন। তাকে আমি খুবই মানে মনে। পঙ্কজদা, আপনাকে এই যে আমাদের সংস্কৃতি, তার যে এতগুলো শাখা প্রশাখা, আপনাকে সাহিত্য আকর্ষণ করলো কি করে? মানে সেটা কি ব্যাপার? সাহিত্য ছোটবেলা থেকে বলতে পারো, বাবা খুব সাহিত্য মনস্ক ছিলেন। হ্যাঁ, এবং খুবই আমাকে বিভিন্ন কবিতা পড়ে শোনাতেন, কবিতার দিকে আকৃষ্ট করেছিলেন। আর সেটা হয়তো একটা কারণ। তবে আমি জানি না, এই সাহিত্য আমাকে খুব ছেলেবেলা থেকে যে আকৃষ্ট করে, এবং পরবর্তীকালে যেমন ধরো এই গণমাধ্যমে আমি জড়িয়ে গেছি, কিন্তু সাহিত্য পড়াশোনা হলো, তার সঙ্গে এবারে আপনি পেশা, যে আপনার যে একটা পুরুষ মানুষ একটা তো কাজকর্ম করতে হবে, সেখানে কিভাবে যুক্ত হলো? সেটাও কিন্তু খুব সাবলীল ভাবেই এসেছিল। আমি নানান ব্যাপারে আগ্রহী ছিলাম, শুধু যে সাহিত্যে নয়। তখন আমি আবৃত্তি করতাম, আবৃত্তি আন্দোলন শুরু করেছিলাম। এবং প্রথম আবৃত্তির অনুষ্ঠান, শুধুমাত্র কবিতা আবৃত্তির একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান প্রথম আমি ভেবেছিলাম, এবং প্রথম এটা করি। তো বন্ধু দেখুন, ওনার মধ্যে কিন্তু একে একে এবার বিভিন্ন সত্তা বেরিয়ে আসছে। একাধারে উনি যখন কবিতা রচনা করছেন, সেই সঙ্গে উনি বাচিক শিল্পী, মানে কবিতা আবৃত্তি করছেন। আবৃত্তি করছি শুধু নয়, বুঝলে, যে আবৃত্তি নিয়ে প্রথম যে সংগঠন, এটা যে একটা সংগঠন করে চর্চা করতে হবে, সেটা প্রথম আমার মাথায় আসে। সেই জন্য ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার, এবং তার আগে আবহমান বলে একটা সংগঠন গড়ি। এটা হচ্ছে 70 দশকের আগে, 60-এর দশকের শেষের দিকে। এবং তখন কবিতা আবৃত্তি করা হতো সাধারণত রবীন্দ্রনাথ, সুকান্ত, কাজী নজরুল ইসলাম। আমি শুরু করি প্রথম একেবারে সেই সময় যারা কবিতা লিখছেন, যেমন ধরো শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তাদের কবিতা আবৃত্তি করা সেই সময়। এবং একই সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়, এদের কবিতা আবৃত্তি আরম্ভ করা। এবং শুধুমাত্র আবৃত্তিরই যে একটা অনুষ্ঠান হতে পারে, সেটা প্রথম আমার মাথায় আসে। এবং আমি শুধুমাত্র আবৃত্তির একটি অনুষ্ঠান করি, এবং সেটা হয়েছিল ম্যাক্সমূলার ভবনে। সেটা উদ্বোধন করেছিলেন অন্নদা শঙ্কর রায়, এবং প্রথম দিনে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন বিখ্যাত আবৃত্তিকাররা, যেমন ধরো কাজী সব্যসাচী, তারপরে তোমার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এবং আমরা আমাদের সেই ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচারের তরফ থেকে ওটা ম্যাক্সমূলার ভবনে প্রথম তোমার কোরাস আবৃত্তির সূচনা করলাম সেই অনুষ্ঠানে। এখন তো কোরাস আবৃত্তি একটা জলভাত হয়ে গেছে। পরে প্রথম আবৃত্তি উৎসব করি 4 দিন ব্যাপী, সেটা হচ্ছে 1972 সালে। সেটা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস, এখন যেটা শিশির মঞ্চ, কলকাতা তথ্য কেন্দ্র তখন বলা হতো, সেই অডিটোরিয়ামে।
এবং ম্যাক্স মুলার ভবন, 3টে অডিটোরিয়াম মিলে। আচ্ছা, যাদবপুর এবং ইউনিভার্সিটিতে তাতে তোমাকে এই আবৃত্তি উৎসবের কথাটা বলি, তাতে সৌম্য মিত্রের জন্য একটা সন্ধ্যা ছিল। প্রবীণ আবৃত্তিকার হিসেবে প্রবোধ সান্যাল, প্রেমেন্দ্র মিত্র, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এরা অংশগ্রহণ করেছিলেন। বিদেশ থেকে কবিরা এসেছিলেন, তারা তাদের কবিতা পড়লেন, আমরা তাদের কবিতার অনুবাদ আবৃত্তি করলাম এবং কবিরা আবৃত্তি করেছিলেন। কবিরা নিজেদের কবিতা পড়েননি। তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে তৎকালীন বিখ্যাত সব কবি তারা অন্যের কবিতা আবৃত্তি করে। আচ্ছা, বাহ বাহ, এটা একটা এবং তখন এটা বিপুল সাড়া পড়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি ওই যাদবপুর ইউনিভার্সিটিতে শুনেছি আপনি ওখানে কম্পিটিশনে অনেক কিছু আপনার জিনিসকে তুলে ধরেছিলেন। এগুলো বিশ্ববিদ্যালয় তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছিলে, এই দুটো একসঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি নানান কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলাম। আমাদের সময় উপাচার্য ছিলেন ডক্টর ত্রিগুণা সেন, খুব বিখ্যাত ব্যক্তি। তিনি পরে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তো তিনি একটা ব্যবস্থা রেখেছিলেন যে পড়াশোনার বাইরে এই বিভিন্ন শিল্প চর্চার যাতে একটা সুযোগ ছাত্ররা পায়, যে জন্য বিভিন্ন ফ্যাকাল্টি মিলে নানা রকম ক্লাব ছিল, বুঝছো। আমি সেই সূত্রে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ড্রামা ক্লাবের সেক্রেটারি ছিলাম, আর্ট অ্যান্ড লিটারি সোসাইটি করেছিলাম, তার সেক্রেটারি ছিলাম, নাটকের ডিরেক্টর ছিলাম। নানান প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পুরস্কার এনে দিয়েছি। নাট্য প্রতিযোগিতায় আমি পরিচালক হিসেবে, নাট্যকার হিসেবে, অভিনেতা হিসেবে যে কাজের সুযোগ, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাই। এবং তারপরে ধরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি, আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং মিলে আমি একটি পত্রিকা চালু করি, তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা। আমি তার প্রথম সম্পাদক ছিলাম। এবং আর্ট অ্যান্ড লিটারি সোসাইটিও প্রথম শুরু করি, আমি তার সম্পাদক ছিলাম। তাছাড়া যেমন ধরো ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি কমিটির আমি সম্পাদক ছিলাম, গান্ধী সেন্টেনারি কমিটির সম্পাদক ছিলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জীবনটা 5 বছর ধরে চলছে। ধরো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোঅপারেটিভ সোসাইটি, আমি তার ছাত্র ডিরেক্টর ছিলাম। এবং ডিবেটিং সোসাইটি, ফিল্ম সোসাইটি, নানান সোসাইটির আমি কর্মকর্তা ছিলাম। হ্যাঁ, এবং এই যে সুযোগগুলো পাচ্ছিলাম, তখনই যেন তুমি শুনলে মজা পাবে, আমাদের বিশ্ববিদ্যালয়টা খুব বড় প্রদর্শনী হতো। সেখানে আমাদের যে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, তারা টেলিভিশন কি করে কাজ করে সেটা দেখাতো। আর আমার উপর দায়িত্ব দিত যে তুমি প্রোগ্রাম অর্গানাইজ করো। তা আমি প্রোগ্রাম অর্গানাইজ করতাম। ওই একটা নেশা ধরে গেল যে টেলিভিশনে প্রোগ্রাম করা। সেটা যে পরে পেশা হয়ে যাবে তখন তো ভাবতে পারিনি। তারপরে ধরো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যখন ডেকে পাঠাতো বেতার কেন্দ্ররা, তখন তো টেলিভিশন নেই, আমাকে পাঠানো হতো বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবার জন্য। আমি সেই হিসেবে আকাশবাণীতে গেছি প্রথম। আমাকে পাঠানো হয়েছে। আমি প্রথম যখন গেছি তখন তোমার 60-এর দশকে। হ্যাঁ, ধরো আমার মনে হচ্ছে 65-66 সাল। তার আগে আমি ছোটবেলায় গল্পদাদুর আসরে অংশগ্রহণ করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করতে গেছি তখন আমি বিএ ক্লাসের ছাত্র। এবং আমি যখন ওখানে গেলাম একটা আলোচনাতে অংশগ্রহণ করতে, আমার বলা টলা শুনে তখন উষা ভট্টাচার্য, বেলা দে এরা ছিলেন। তারা আমাকে বললেন, তুমি তো খুব ভালো করে বলছো, তুমি পুরোটা কন্ডাক্ট করো। আমি তখন কন্ডাক্ট করতে লাগলাম। তারপরে ওরা আমাকে মাঝে মাঝে ডেকে পাঠাতেন, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে না, সরাসরি, যে তুমি এসে অনুষ্ঠান কন্ডাক্ট করো, আরো সব ছেলে মেয়েদের নিয়ে এসো। এই করতে করতে আমি যুবগোষ্ঠীর সঙ্গে যুক্ত হলাম। যুবগোষ্ঠী বলে একটা অনুষ্ঠান ছিল, এমনকি মহিলা মহল, গল্পদাদুর আসর, শিশু মহল, নানান ব্যাপারের সঙ্গে। আকাশবাণীতে তখন আমি বাইরে থেকে গিয়ে কিন্তু অনুষ্ঠান করছি। হ্যাঁ, এবং তোমার তারপরে আমাকে ক্যাজুয়াল কন্ট্রাক্টে কাজ করতে লাগলাম, কখনো স্ক্রিপ্ট রাইটার, কখনো ঘোষক, এই হিসেবে। তখন তারপরে মজা হলো যে আর টিউশনই করতে হচ্ছে না, ওই টাকাতেই আমার হাত খরচ চলে যাচ্ছে। হ্যাঁ, এবং কাজ শেখার একটা বিরাট সুযোগ পেলাম। আকাশবাণীর সঙ্গে এরকম ভাবেই আমার একটা নিবিড় যোগাযোগ ঘটলো। তারপরে ধরো ভয়েস অফ আমেরিকা তখন এখান থেকে প্রোগ্রাম করতো, তো সেখানেও বিশ্ববিদ্যালয়ে আমাকে পাঠালো, যে ওরা চেয়েছে একজন ছাত্রকে যে অংশগ্রহণ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। এই করতে গিয়ে আমার সঙ্গে আকাশবাণীর যোগাযোগ। পরে ওরা আমাকে ঘরের ছেলে করে নেয়, এবং যখন যুববাণী শুরু হলো, তার প্রথম অনুষ্ঠান কর্মী হিসেবে আমাকে ওরা যোগ দিতে বললেন। এবং তাতে আমরা যুববাণী অর্গানাইজ করার 1970। 1970 15ই আগস্ট যুববাণীর সূত্রপাত হলো। এখন যুববাণী এখনকার তরুণরা জানে না, তখন
একটা পুরো আলাদা একটা স্বাধীন চ্যানেল, বুঝো, প্রায় 6 ঘন্টা ধরে আমরা অনুষ্ঠান করতাম। আচ্ছা। এবং সেইখান থেকেই পরে যখন প্রথম টেলিভিশন এলো, আমি টেলিভিশনের স্বপ্ন দেখতাম। প্রথম পুরুষ আপনি, সেটাই তো লোক বলে। প্রথম কর্মী হিসেবে যোগ দিই। তো আকাশবাণী অনেকে অ্যাপ্লাই করেছিল, লিখিত পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, তারপরে তোমাকে যেটা বলা হয় ভিজুয়ালাইজেশন টেস্ট, সেটা হয়। এসব পরীক্ষার মধ্যে দিয়ে আমি তখন নির্বাচিত হলাম এবং আকাশবাণী থেকে অনেকেই অ্যাপ্লাই করেছিল। আরো এত লোক অ্যাপ্লাই করেছিল সারা পশ্চিমবঙ্গে যে আকাশবাণী ভবনে জায়গা হয়নি। সেন্ট পলস ক্যাথিড্রাল যে বড় চার্চ, তার প্যারিশ হল বলে একটা হল আছে, সেটা বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়। তো সেইখানটা ভাড়া করে তোমার ওই বিয়ে বাড়ির যে লম্বা চেয়ার টেবিল থাকে, লম্বা টেবিল আর ভাঁজ করা চেয়ার দিয়ে আমাদের পরীক্ষা হয়েছিল। এত লোক অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ, সেখানে প্রথম পুরুষ হয়েছিলেন আমাদের। যাই হোক, আমি পরীক্ষা এবং ইন্টারভিউ এসবের মধ্যে দিয়ে তো টেলিভিশনের চাকরি পেলাম। আমরা পুনা ফিল্ম ইনস্টিটিউটে চলে গেলাম টেলিভিশন ফ্যাকাল্টির প্রথম ব্যাচের ছাত্র হিসেবে, এবং সেখানে ছাত্র ছিলাম এবং টেলিভিশন প্রোগ্রাম কি করে প্রোডাকশন করতে হবে তার সবকিছুই শিক্ষা কিন্তু পুনা ফিল্ম ইনস্টিটিউটে। আমরা প্রথম ব্যাচ। আর আমাদের ফ্যাকাল্টি উদ্বোধন করতে এসেছিলেন সত্যজিৎ রায়। এবং সেই সময় একই সময়ে ফিল্ম ইনস্টিটিউটে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, যেদিন আমাদের উদ্বোধন হচ্ছে, 3 জনই একই সঙ্গে ওখানে ছিলেন। আমি লিখেছি আমার এই পুরনো অভিজ্ঞতার কথা। আচ্ছা, আপনি এবারে ওই সময়তে কি কোনো বই রচনা করছেন না বইগুলো পরবর্তীকালে আস্তে আস্তে? বই তোমার অনেক বই আছে, অনেকগুলো কবিতা। আমি সেই নামগুলো আপনাকে জিজ্ঞাসা করবো, কিন্তু আমাদের তো সময় হয়ে এসছে, আমরা একটা বিরতিতে যাব। তো আপনার শিশুদের নিয়ে তো আপনি অনেক কবিতা লিখেছেন, তো সেরকম একটা কবিতা যদি দর্শকদের শোনান, কারণ সকলের তো ইচ্ছা জাগবে আপনার বিভিন্ন কবিতা। ছোটদের একটা বই এনেছি, ছোটদের জন্য আমার বেশ অনেকগুলো বই আছে। তো একটা বই আমার সঙ্গে আছে, এটা হচ্ছে ছড়া একটি ছড়া, এটা পুনশ্চ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া তোমার আমার আরো অনেকগুলো ছোটদের বই রয়েছে। আমি এখান থেকে একটা লেখা শোনাই। হ্যাঁ, এটা হচ্ছে কি গিয়েছে ফেলে। শিমুর আলীর গায়ের পথে রশিদ আলীর ছেলে কি গিয়েছে ফেলে, চলকে উঠে টলকে গেল একটি গাছের ছায়া, ডাহুক ডাকে দুপুর বেলা মন জুড়োনো মায়া। ছেলেরে তুই রশিদ আলীর মনের কথা জানিস, তোর দাদা যে লতিফ ছিল, তার দাদা যে আনিস। আনিস এখন গা ছাড়া যে, লোক ভুলেছে তাকে, তার স্মৃতিতে দুপুর জুড়ে একটি ডাহুক ডাকে। আরেকটা ছোট্ট লেখা শোনায়। সুবুদ্ধি জানো, এই পৃথিবী সুন্দর, বাঁচতে লাগে ভালো, কিন্তু কিছু মানুষ আছে দুঃখ ছড়ায় কালো। আকাশ দেখো আলোয় ভরা, বাতাস যেন সোহাগ মাখা, নদীর জলে প্রাণের কথা, জীবন মেলে খুশির পাখা। কিছু মানুষ ভিন্ন রকম, আকাশ বাতাস মলিন করে, নদীর জলে বিষ ঢেলে দেয়, কান্না ওঠে ঘরে ঘরে।